শোনা যা তিনি বলবেন। আফম আলাউদ্দিন নাসিম, আপনাকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা, এবং দর্শক শ্রোতাদের আমার সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ। বাউদ্দিন নাসিম, আজ আরেকটা ঐতিহাসিক দিন আমাদের জন্য, শহীদ নূর হোসেন দিবস। আজকে 1927 সালের এই দিনে ঢাকা অবরোধ কর্মসূচি ছিল এরশাদ বিরোধী আন্দোলনে। ঢাকা অবরোধ কর্মসূচির দিন নূর হোসেনকে আমরা যেভাবে মিছিলে দেখেছি, আমি সাংবাদিক হিসেবে আমার অভিজ্ঞতা একেবারে নতুন। আমি এইভাবে কাউকে তো এর আগে মিছিলে দেখি নাই। সেইটাকে আমি খালি গায়ে বুকে পিঠে লেখা গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। ও যখন শেখ হাসিনার গাড়ির পাশে আসছে, আপনিও সেখানে ছিলেন, সেখানে নেতৃত্বকে বারবার বলছে তুমি 7টা পটো তোমাকে টার্গেট করে গুলি করবে। নূর হোসেন বলছে, আপা আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথায় হাত দেন, দোয়া করেন, এরশাদকে আজকে নিজের যাইতে হইব। এইভাবে কিন্তু নূর হোসেন ঘোষণা দিয়ে পোস্টার, এটা জীবন্ত পোস্টারের মিছিলে এসে জীবন দিয়েছেন। এই গণতন্ত্র বাংলাদেশ আবার পথ হারা। আপনি আজকের দিনে নূর হোসেনকে নিয়ে আপনার যা মনে পড়ে সেগুলো আমাদের শেয়ার করতে পারেন। ধন্যবাদ। এই দিনে বুকে পিঠে লিখে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে সেদিন নূর হোসেনের যে আত্মত্যাগ, যে আত্মবলিদান, সেটা সমগ্র জাতিকে এবং আমাদেরকে ঋণী করে গিয়েছে। দেশকে গণতন্ত্র মুক্ত করার জন্য তিনি বুক চিতিয়ে সেদিন যেভাবে স্লোগান তুলেছিলেন, সেই সময় একটা অনুপ্রেরণা নতুন এবং গণতন্ত্র মুক্তির লক্ষ্যে একটি মাইলস্টোন দিবস হিসাবে, একটি টার্নিং পয়েন্ট হিসাবে 10ই নভেম্বর বাঙালি জাতির কাছে এটা একটি অন্যতম দিন হিসাবে আমাদের কাছে বিবেচনায়, এবং প্রতি বছরের ন্যায় এই দিনটিকে আমরা গণতন্ত্র মুক্তি দিবস হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে পালিত হয়। আজকের এই দিনে আমি শহীদ নূর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার পরিবারের যারা সদস্যরা এখনো যারা আছেন তাদের প্রতি আমি সম্মান, শ্রদ্ধা এবং সংহতি প্রকাশ করছি। নূর হোসেন সেদিন যে মিছিলে অংশগ্রহণ করেছিল, মনেই হচ্ছিল গণতন্ত্র মুক্ত করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাবার জন্য নূর হোসেন একটি স্ট্যান্ডার্ড, একটি আদর্শ হিসাবে যেন আবির্ভূত হয়েছে। সেদিন নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবন্ধকতা ছিল, বাধা ছিল, বিপত্তি ছিল, এদিক সেদিক গুলি বর্ষিত হচ্ছিল, বিভিন্নভাবে টিয়ার সেলিং হচ্ছিল। তার ভিতর দিয়েও দুঃসাহসী নূর হোসেন মনে হচ্ছে বাঙালি জাতির, বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের মুখচ্ছবি হিসাবে সে যেন সামনে এগিয়ে যাচ্ছে। আর সেই এগিয়ে যাওয়ার পথে সেদিন নূর হোসেন যে আত্মবলিদান করেছে, যেটা আমাদেরকে গর্বিত করেছে, সাহসী করেছে, এবং গণতন্ত্র ফিরে পাবার জন্য আজকের এই দিনে এখনো আজকে বাংলাদেশ কিন্তু গণতন্ত্র আজকে অবরুদ্ধ। গণতন্ত্র আজকে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট দখলদার ইউনূস সরকারের অশুভ রাষ্ট্রযন্ত্র দ্বারা এবং তার দোসরদের দ্বারা আজকে মানুষের কণ্ঠ বন্ধ করা হয়েছে, রুদ্ধ করা হয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ন্যূনতম অবশিষ্ট বাংলাদেশে এখন। এই দিনটি আমি মনে করি আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, এবং নূর হোসেনের আত্মত্যাগের দিকে তাকিয়ে তার রক্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমাদেরকে নতুন করে আবার শপথ নিতে হবে এবং বলিয়ান হতে হবে সমগ্র জাতিকে। যেমন গণতন্ত্র মুক্তির দিশারি হিসাবে নূর হোসেন যেমন একজন প্রতীক অর্থে সমস্ত জাতি নূর হোসেন হিসাবে নিজেদেরকে ভাবতে শুরু করেছিল, আমি মনে করি আজকের এই দিনে নূর হোসেনের মতো বুক চেতিয়ে
সমগ্র জাতি, বাঙালি জাতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ গণতন্ত্রকামী মানুষদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের এবং তার দোসরদেরকে পতন ঘটিয়ে, বিদায় ঘটিয়ে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং প্রতিটি মানুষের প্রতি দায়িত্বশীল এবং জনগণের প্রতি সংবেদনশীল একটি গণতান্ত্রিক, স্থিতিশীল রাষ্ট্রীয় কাঠামো দরকার, সরকার দরকার। তার জন্য আমাদেরকে আজকের এই দিনে দীপ্ত কঠিন শপথে বলীয়ান হওয়ার জন্য আমি দেশবাসীর কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি। আজকের প্রসঙ্গে আসি। আজকে সারা দেশে যে প্রোগ্রাম গুলা আপনাদের ঘোষিত কর্মসূচি উপলক্ষে সারা দেশে মিছিল সহ নানা ঘটনা ঘটেছে। আমাদের এখানে বেশ কিছু দর্শকের যুক্ত হয়ে আপনারা তো অনুরোধ করেছেন টু দ্য পয়েন্ট এই বিষয়গুলোর কথা বলতে, এবং তারা নতুন নির্দেশনা চান, তারা এরপর কি করবেন, টু দ্য পয়েন্ট তারা জানতে চাচ্ছেন। দেখুন, আমরা কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। এটা একটা রাজনৈতিক কর্মসূচি। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা আবেদন জানিয়েছি, একটি স্থিতিশীল বাংলাদেশ আমাদের জন্য এখন অতি দ্রুত প্রয়োজন। আজকে একদিকে অবৈধ দখলদার ইউনূসের দুঃশাসনে, তার দোসরদের অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই। বাংলাদেশের মানুষ প্রতিটি মুহূর্ত হিংসা, বিদ্বেষ, সন্ত্রাসীদের মুখোমুখি হচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে আজকে অবরুদ্ধ বাংলাদেশের বাক স্বাধীনতাহীন, কথা বলার অধিকার হারিয়ে আমরা একটি কারাগারে বসবাস করছে বাংলাদেশের মানুষ। এই অবৈধ দখলদারদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ চায়, স্থিতিশীল বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ ইউনূসের অবৈধ শাসনে ম্যান্ডেটবিহীন একটি সরকার, জবরদস্তিমূলক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে নির্বাচিত সরকার, দেশরত্ন শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে জবরদস্তিমূলক রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বেআইনি, অবৈধভাবে। এই অবৈধ সরকারের বিপক্ষে, অবৈধ কর্মকাণ্ডের বিপক্ষে সারা দেশের মানুষ অতিষ্ঠ। সারা দেশের মানুষ এই অবৈধ দখলদার সরকারের হাত থেকে মুক্তির জন্য ইতিমধ্যেই তারা তাদের বিভিন্নভাবে তাদের মতামত প্রকাশ করেছে, তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে। সীমিত পরিসরে হলো মেহনতি মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষরা, সেটা রিক্সাওয়ালা ভাই থেকে আরম্ভ করে শ্রমজীবী মানুষ, ভ্যান চালক থেকে আরম্ভ করে কৃষক, কিষানি, যারা খেতে খামারে কাজ করে, যারা কলকারখানায় কাজ করে, নিম্নবিত্তের মানুষরা কিন্তু প্রকাশ্যে বলছে যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার শাসন আমলেই ভালো ছিলাম, এবং আমরা দেশরত্ন শেখ হাসিনাকে তারকে হারিয়ে আমরা বিরাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আমাদের শান্তির জন্য, স্বস্তির জন্য, বেঁচে থাকার পক্ষে কাজ করার জন্য দেশরত্ন শেখ হাসিনাই আমাদের প্রয়োজন। এই দেশটিকে, এই সুন্দর বাংলাদেশকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে হলে শেখ হাসিনার ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নেই। আজকে সেই দিকে লক্ষ্য রেখেই বাংলাদেশের মানুষের ঐকান্তিক ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা 10, 11, 12, 13 এই 4 দিনের ধারাবাহিক কর্মসূচি আমরা ঘোষণা করছি। লক্ষ্য একটাই, 13ই নভেম্বর বঙ্গবন্ধু কন্যাকে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে মিথ্যে মামলা দিয়ে অসাংবিধানিকভাবে গঠিত রাজাকারদের দ্বারা গঠিত এবং যুদ্ধ অপরাধী দোসরদের দ্বারা গঠিত আদালত গঠন করেছে অসাংবিধানিকভাবে। এই আদালতে বঙ্গবন্ধু কন্যাকে
শাস্তি দেওয়ার জন্য, চূড়ান্ত সর্বোচ্চ শাস্তি প্রদানের দূরভিসন্ধি বাস্তবায়নের জন্য ক্যাঙ্গারু কোর্ট সৃষ্টি করেছে এবং 13ই নভেম্বর শাস্তি প্রদানের তারিখ ঘোষণা করা হবে। অর্থাৎ যে নাটক, যে ষড়যন্ত্র, যে দূরভিসন্ধি, নীল নকশা, প্রতিহিংসা পরায়ণ, দুর্নীতিবাজ, দখলদার ইউনূস সরকার শুরু থেকেই দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষে মিথ্যাচার, মিথ্যে কথা এবং দেশব্যাপী মানুষকে প্রতারণা করা যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার অংশ হিসাবেই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা অথবা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিকে, নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জনগণের দৃষ্টি থেকে আড়াল করার জন্য তিনি এই আদালত এই মঞ্চস্থ করেছেন, এই নাটক রচনার জন্য ক্যাঙ্গারু কোর্ট সৃষ্টি করেছেন। দেখুন, এই আদালতের এই রায় দ্বারা কিছুই হবে না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্নর কোনোই তাকে ক্ষতি করার কোনো সুযোগ এই দখলদার সরকারের হাতে নেই। সাংবিধানিক ভাবেই এটা সম্ভব। তারপরও কেন তিনি 13ই নভেম্বরে তাকে শাস্তি দেওয়ার জন্য, সর্বোচ্চ সাজা দেওয়ার যে নাটক তিনি রচনা করতে যাচ্ছেন, কারণটা হলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা। এক ধরনের নৈরাশ্যবাদী মানুষ, এক ধরনের গণতন্ত্র বিরোধী মানুষ এবং দেশদ্রোহী মানুষরাই এই ধরনের চিন্তা করে, যার দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, যিনি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, যিনি জঙ্গিদেরকে, সন্ত্রাসীদেরকে, দেশ বিরোধী শক্তিকে, বিদেশিদের দোসরদেরকে বিদেশিদের এজেন্ট হিসাবে এবং দেশ বিরোধীদের দোসর হিসাবে তার সহকর্মী হিসাবে বেছে নিয়েছেন। এই লোকগুলোকে কিন্তু দেখবেন সবাই কিন্তু দেশ বিরোধী, সকলেই কিন্তু এক ধরনের বিদেশিদের এজেন্ট। বিশেষ করে পাকিস্তানি যে রাষ্ট্রটি, পাকিস্তান নামক যে রাষ্ট্রটি, তার যে গোয়েন্দা সংস্থা ISI এর এজেন্ট হিসাবে তাদের সাথে যে সখ্যতা, এটা কিন্তু খুব পরিষ্কার ভাবে দেখা যায়। এবং আজকে বাংলাদেশে দেখেন পাকিস্তানের আবার আসি, উপদেষ্টা পাকিস্তানের সফর করে গিয়েছিলেন, উনি গিয়েছেন এবং উনি দেশের বাইরে গিয়েছেন। আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি যে একটি রাষ্ট্রে গেলে তার একটা বাংলাদেশ রাষ্ট্রের তারও একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের বাইরে অতিরিক্ত সময় উনি সপরিবারে কাটাচ্ছেন। উনি যেভাবে সময় কাটাচ্ছেন এবং অতিরিক্ত সময় ব্যয় করলেন, এর লক্ষ্যটা কি? তার মানে বাংলাদেশের পাকিস্তানের প্রতি, বাবা একজন পাকিস্তানের জন্য যুদ্ধ করেছেন 71-এ, সেই দায় দায়িত্ব স্মরণ করতে গিয়েছিলেন। আচ্ছা, আমরা কিন্তু এই পাকিস্তানি এজেন্ট নিয়ে কথা বলছিলাম। এই পাকিস্তানি এজেন্টরা, ISI এর এজেন্টরাই তো বাংলাদেশকে ধ্বংসের দায়িত্ব নিয়েছে, বাংলাদেশকে ধ্বংসের দায়িত্ব নিয়েছে। এবং এই এজেন্টদেরকেই, এই দেশ বিরোধী শক্তির দোসরদের প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিপক্ষেই তো আমরা লকডাউনের আমরা কর্মসূচি ঘোষণা করেছি। 13ই নভেম্বর যে আদালতে সাজা ঘোষণার তারিখ ঘোষণা করা হবে, সেই আদালত যাতে বাংলাদেশের মানুষ সেই আদালতের প্রতি প্রতিবাদ জানানোর জন্য, সেই আদালত যাতে বসতে না পারে, সেই আদালত যাতে কোনো অসাংবিধানিক অবৈধ কাজ করার জন্য সুযোগ না পায়, সে লক্ষ্যেই 13 তারিখে ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউনের কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে, 14 দলের পক্ষ থেকে এবং প্রগতিশীল রাজনৈতিক দলের যারা এই অবৈধ দখলদার ইউনূস সরকারের কে দেখতে চায় না, বাংলাদেশের 17 কোটি মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষরা কিন্তু অতিষ্ঠ এই অবৈধ দখলদার সরকারের পতনের জন্য, বিদায়ের জন্য, অনতিবিলম্বে বিদায় করার জন্য
কিন্তু তারা অতিষ্ঠ। তাদের আজকে সকলের সারা দেশের যে প্রোগ্রাম গুলো বলছেন আপনি, জি, সারা দেশের প্রোগ্রাম বিষয়গুলো সবাই জানতে চাচ্ছে যে কোথায় কোথায় আপনাদের কর্মীদের উপর হামলা হয়েছে আজকে। আমরা মূলত একটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি 10, 11, 12 তিন সারা বাংলাদেশে, ঢাকা সহ সারা বাংলাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, সমাবেশ, মশাল মিছিল, এগুলো গণতান্ত্রিক কর্মসূচি। সে সারা দেশে, কিন্তু ঢাকা সহ সারা দেশে পালিত হচ্ছে, জেলা উপজেলা এমনকি বিভাগীয় শহরগুলোতে মানুষ অংশগ্রহণ করছে। দেখবেন এখানে আমরা কাউকে কিন্তু আক্রমণ করার জন্য আমাদের নেতাকর্মীরা এইটা করেনি। এই কর্মসূচিটা হলো সম্পূর্ণ গণতান্ত্রিক ধারাবাহিকতায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য, অবৈধ দখলদার ইউনূস সরকারকে বিদায় জানানোর জন্য, এবং এই অবৈধ আদালতের কার্যক্রম বন্ধ এবং রাজবন্দীদের মুক্তি, এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষে 400-এর উপরে খুনের মামলা দিয়েছে এই অবৈধ দখলদার সরকার। এই খুনের ওনার সকল মামলা সহ সকল রাজবন্দীদের যে লক্ষ 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 মামলা দায়ের করা হয়েছে ভুয়া এবং নানা ধরনের প্রতিহিংসার আক্রোশের বশবর্তী হয়ে ন্যায়সঙ্গত ও আইনসিদ্ধভাবে কোনো মামলা দায়ের করা হয়নি। এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের কাছে, ঢাকাবাসীর কাছে, যেমন আমরা 13 তারিখে ঢাকাবাসীর কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছি, আহ্বান জানিয়েছি, আসুন সকলে মিলে, যেহেতু আমরা এই সরকারের বিদায় চাই, যেহেতু আপনারা এই সরকারের হাত থেকে আপনারা বাঁচতে চান, বাংলাদেশকে বাঁচাতে চান, বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পেতে চান, সে কারণে আমাদের আহ্বান, আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আসুন আমরা 13 তারিখে ঢাকা লকডাউন কর্মসূচিকে আমরা সফল করি এবং রাস্তায় আমরা বেরিয়ে এসে রাস্তায় এসে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবো, প্রতিরোধ করব ইউনূস সরকারের অবৈধ দুঃশাসন থেকে। তুমি অনতিবিলম্বে বিদায় হও, তুমি পদত্যাগ করো, আমাদেরকে বাঁচতে দাও, আমাদেরকে মুক্তভাবে আমরা একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। তো আজকের এই দিনটিতে যে আমাদের নেতাকর্মীদের উপর সারা দেশে মব সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গায় আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের সেই ময়মনসিংহ থেকে আরম্ভ করে গফরগাঁও থেকে তারাকান্দা, ময়মনসিংহ থেকে আরম্ভ করে সিলেট থেকে আরম্ভ করে বাংলাদেশের সিলেটের বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায়, চিটাগাং মহানগরী থেকে কক্সবাজার থেকে আরম্ভ করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মতো সেই বরিশাল, ফরিদপুর, মাদারীপুর সহ সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদে, প্রতিরোধে নানাভাবে ক্ষোভ প্রকাশ করছে। আজকে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। আমাদের কিন্তু সব জায়গাতেই আমাদের দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, কিন্তু সেখানে আক্রমণ করা হচ্ছে, ক্ষতবিক্ষত করা হচ্ছে, আহত করা হচ্ছে এবং গণগ্রেপ্তার চালানো হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে, মনে হচ্ছে প্রতিদিন। ইতিমধ্যেই ঢাকাকে এমন একটি অবস্থায় পরিণত করা হয়েছে, মনে হচ্ছে যে সাদা পোশাকে অস্ত্রধারী, কেটস পরা, গেঞ্জি টি শার্ট পরা যারা ঘুরে বেড়াচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে আমাদের শান্তিপূর্ণ মিছিলে, নেতাকর্মীদের উপরে গ্রেপ্তার করছে, কাউকে গুম করা হচ্ছে, মুক্তিপণ আদায় চাওয়া হচ্ছে। এ সকল ভিতর দিয়ে মনে হচ্ছে এরা কি সবাই কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য? সবাই কি আইন শৃঙ্খলা রক্ষার কাজে রাষ্ট্রীয়ভাবে এরা নিযুক্ত, না কোনো রাজনৈতিক দলের কোন সন্ত্রাসী অথবা কোন জঙ্গিবাদ? আশিফের বাহিনী কিনা, এটুকু উপদেষ্টা আশিফের বাহিনী মনে করছেন যারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? এই উপদেষ্টা ইউনূসের বাহিনী হিসাবে, আসিফের বাহিনী হিসাবে জামাত, শিবির থেকে আরম্ভ করে হিজবুত তাহরীর সদস্যরা এরা হতে পারে কোন সন্ত্রাসী দল হিসেবে ইতিমধ্যেই যারা দেশের মানুষের কাছে নিজেদেরকে লুটেরা হিসাবে প্রতিষ্ঠা করেছে, সেই সকল বিএনপি এবং তাদের সংগঠনগুলো যে এর সাথে সম্পৃক্ত
আছে না এটা তো আমরা পরিষ্কারভাবে বলতে পারি না, তবে এটা বলতে পারি এদের অ্যাক্টিভিটিস গুলো জঙ্গি কায়দায়, এদের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড গুলো কোন দলের প্রশ্রয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সন্ত্রাসীদের জঙ্গিবাদীদের সদস্য বলে আমার মনে হয়, যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং ইতিমধ্যেই সন্ত্রাসী উপদেষ্টা হিসেবে যার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অস্ত্র এবং নানাবিধ ট্রেনিং নেওয়া শুরু করেছে। এবং এই ট্রেনিং নেওয়া এই সদস্যরা কারা, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? তারা বাংলাদেশকে কি জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করার জন্য, জঙ্গি রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম করার জন্যই এই পায়তারা? এর পায়তারা কি গণতন্ত্রের পক্ষে যারা কথা বলবে তাদেরকে নিঃশেষ করা, ধ্বংস করা? উদ্দেশ্য কি বাংলাদেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা? এটাই যদি অবৈধ দখলদার ইউনূস সরকারের একমাত্র লক্ষ্য হয়, আমি মনে করি বাংলাদেশের মানুষ 13 তারিখেই ঢাকায় যে লকডাউন কর্মসূচি সকাল সন্ধ্যা পালিত হবে, সেদিন লাখো মানুষ, ঢাকাবাসী রাস্তায় নেমে এই সরকারকে, এই অবৈধ দখলদার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইনশাআল্লাহ। আক্রান্ত নেতা কর্মীদের উদ্দেশ্যে কোন নতুন নির্দেশনা আছে আপনাদের? আমাদের আক্রান্ত নেতা কর্মীদের প্রতি আমাদের সহমর্মিতা এবং তাদের প্রতি তাদের যে সাহস, সে বিরচিত যে লড়াই তারা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমি এই বীর সন্তানদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং যারা এখনো রাস্তায় সারা বাংলাদেশে এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, এই অবৈধ দখলদারদের পতনের জন্য কাজ করছে, তারা বিরচিতভাবে, শান্তিপূর্ণভাবে এই অবৈধ দখলদার বাহিনীর বিরুদ্ধে, মব সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক আন্দোলন আরো শক্তিশালীভাবে গড়ে তুলবে। এবং তাদের উদ্দেশ্যে একটি কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের যে সাহসী সন্তানেরা লড়াই করছে, মাঠে ময়দানে প্রতিবাদ জানাচ্ছে, তাদের সাথে বাংলাদেশের মানুষ আছে, তাদের সাথে বঙ্গবন্ধুর সাহসী সৈনিকরা এবং সমর্থকরা, ভোটাররা যেমন আছে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দোয়া আছে। এবং শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, সেই একই ভালোবাসায় গণতান্ত্রিক আন্দোলনে যারা গ্রেপ্তার হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, যারা শহীদ হচ্ছে, তারা সকলেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আরো তীব্র থেকে আন্দোলনের তীব্রতা আরো বৃদ্ধি করবে। এবং আমি বিশ্বাস করি এই তীব্র আন্দোলনের, গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলনের মধ্য দিয়েই অনতি বিলম্বে ইনশাল্লাহ এই অবৈধ দখলদারদের হাত থেকে বাংলাদেশ, বাঙালি জাতি মুক্তি পাবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের হতদরিদ্র মানুষ বেঁচে থাকার সম্ভাবনাকে আবার নতুন করে জাগ্রত করবে এবং মানুষের ক্ষুধা, দারিদ্র যে জ্বালা, সেই জ্বালা থেকে মুক্তির লক্ষ্যে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা নতুন করে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আহত নেতা কর্মীদের চিকিৎসার জন্য বলা হচ্ছে, সেই এ ব্যাপারে আপনাদের উদ্যোগটা কি? দেখুন, আমাদের নেতা কর্মীদেরকে একটা রাষ্ট্রের দায়িত্ব হলো যে কোনো মানুষের, আহত মানুষের, মুমূর্ষুদেরকে চিকিৎসা করা। আজকে আমাদের নেতা কর্মীরা চিকিৎসা পায় না, চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে যেতে সাহস পায় না, হসপিটালে গেলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়, হসপিটালে গেলে তাদেরকে আবার ভর্তিও করা হয় না, চিকিৎসাও দেওয়া হয় না। উপরন্তু যারা গ্রেপ্তার হয় জেলখানায়, আমাদের যে নেতা কর্মী আছে জেলখানার ভিতরেও নিরাপদ জায়গাতেও, সেখানেও তাদেরকে হত্যা করা হয়। এমন একটি অবস্থার ভিতর দিয়ে, এই প্রতিকূলতার ভিতর দিয়ে আমরা মোকাবেলা করে আমরা আমাদের নেতা কর্মীরা গণতন্ত্রের লড়াইয়ে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই যে অত্যাচার, এই যে নিপীড়ন, এই যে সন্ত্রাস, এই যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের যে মানুষের যে মৌলিক যে অধিকার, সেগুলোকে যারা লুটেরারা
এবং জঙ্গিবাদীরা এবং সন্ত্রাসীরা ইউনূস সাহেবের তত্ত্বাবধানে, পৃষ্ঠপোষকতায় এবং উনি যেভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এই ধ্বংস থেকে মুক্তি এখন বাঙালি জাতির আরাধ্য কাজ। এবং সেই কাজটি আমরা মনে করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই অপশক্তিকে বিতাড়ন করা, এই অপশক্তিকে বিদায় করে, এটাই আমাদের একমাত্র কাজ, একমাত্র দায়িত্ব। এবং পরিবারগুলো যে যারা গ্রেপ্তার হচ্ছে, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। যারা লিখছেন, আপনি অনুষ্ঠান দেখে দেখে লিখছেন, পরিবারগুলোর পাশে চিকিৎসার জন্য যেমন রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব, তেমনি ভাবে আমাদের আহ্বান থাকবে, আমাদের অনুরোধ থাকবে, আমাদের যে সকল চিকিৎসকরা যারা বিভিন্নভাবে মানুষকে, আমাদের এই নেতাকর্মীদেরকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য তারা এগিয়ে আসা, আমাদের নেতাকর্মী যাদের সামর্থ্য আছে, যারা জনপ্রতিনিধি, যারা কারাগারে নাই, বাইরে আছে, তাদের উচিত এই সকল নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা এবং সহানুভূতি প্রকাশ করা এবং তাদের পাশে সাহস যোগানো এবং যে যেভাবে পারে সেইভাবেই এদের পাশে সহযোগিতা করবে। কেউ অর্থ দিয়ে, কেউ সেবা দিয়ে, কেউ চিকিৎসা দিয়ে আমরা এই নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই ব্যাপারে কোনো মনিটরিং কমিটি আপনারা করেছেন, যাদের ব্যাপারে এই হেল্প গুলা, যাদের যেখানে যে দরকার তাদের সেটা দেওয়ার জন্য? এগুলো ইতিমধ্যে কিন্তু আমাদের এই নেতাকর্মীদের হয়তো অনেকে আমরা পারিনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এবং আমাদের যারা আত্মাহুতি দিয়েছে, যারা জীবন হারিয়েছে, এ ধরনের অনেকের পরিবারকে সহযোগিতা করা হয়েছে। যে কারাগারের বাইরেও তো অনেকে ক্ষত বিক্ষত, চিকিৎসা পায় না, আত্মগোপনে আছে, তাদের পাশে কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা নিজেও খোঁজ খবর রাখছেন এবং সহযোগিতা করতেছেন। উনি নিজেই সহযোগিতা করেন। গ্রেপ্তার যাদেরকে করা হয়েছে তাদেরকে, তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখা, তাদের পাশে সহযোগিতা করা, এমনকি কারাগারের ভিতরে আমাদের যে সকল ছাত্র, তরুণ, যুবকরা যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে যাতে একটু চিকিৎসা খাওয়া অথবা পিসিতে কিছু সহযোগিতা করা, এই কাজগুলো কিন্তু বঙ্গবন্ধু কন্যা নিজেই করছেন, বিভিন্নভাবে করার চেষ্টা করতেছেন। এবং আমাদের নেতাকর্মীরাও এলাকা ভিত্তিতে অনেকে করছেন, অনেকে পারছেন না নানা ধরনের প্রতিকূলতার কারণে। কারাগারে যে যাবে দেখা করতে, সেখানে ভয়, কারণ কারাগারে আপনি অনেক ব্যস্ত, আপনি খুব অল্প সময়ের জন্য অনুরোধ করে আমরা আজকে এনেছি। প্রথম দিনে যে সারা দেশের কর্মসূচি ব্যাপক সাড়া দিতে, এতদিন আপনাদের মিছিল হতো, শুধু রাজধানীতে মিছিল হতো, আজকে সারা দেশে আপনাদের মিছিল গুলা ছবি এসেছে আমাদের কাছে। প্রথম দিনের কর্মসূচিতে আপনি কতটা সন্তুষ্ট? আপনি শুনুন, যদি অত্যাচার, নির্যাতন, মব সন্ত্রাস আর রাষ্ট্রযন্ত্রকে যদি ব্যবহার না করত, এখন প্রতিটি মুহূর্তে ভয় আতঙ্ক না ছড়াতো, ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে, এই অবৈধ সরকারকে পতন ঘটানো, ওকে 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতো না। সন্তুষ্টের কোনো বিষয় নেই। আমাদের লক্ষ্য হলো একটা, এই আদালত বন্ধ করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, অবৈধ দখলদার ইউনূস সরকারের পতন হলো আমাদের একমাত্র লক্ষ্য এবং তাকে পদত্যাগ করে যেতে হবে। এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যেই সংবিধান অনুযায়ী যেভাবে রাষ্ট্রকে, রাষ্ট্রযন্ত্র পরিচালনা হওয়া দরকার, তার লক্ষ্যে আমাদের আন্দোলন চলবে। আমাদের কোনো সন্তুষ্টি হলো সেখানেই যেখানে এই অবৈধ দখলদার সরকারের বিদায় হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক সরকার, জনগণের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। তার ভিতর দিয়েই আমরা সন্তুষ্টি পেতে চাই, কারণ বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী
আমরা মাঠের আন্দোলন লড়াইয়ের মধ্য দিয়ে আমরা মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি জামাতের কর্মীরা কি কোথাও কি আপনাদের উপরে হামলা করেছে এমন কোন তথ্য কি আজকে আছে? অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য তথ্য আছে, এটা বলে শেষ করা যাবে না। সেই 5ই আগস্টে যারা এই রক্তক্ষয়ী যে গণ অভ্যুত্থানের নামে তথাকথিত যে সংঘর্ষের জঙ্গিবাদীদের যে সংঘর্ষের সূত্রপাত করেছিল, সেখানে মূলত কারা ছিল? সেই আক্রমণকারীরা কারা ছিল? নেপথ্যে কারা ছিল? বিএনপি জামাত, হ্যাঁ, ছাত্র শিবির, হিজবুত তাহরিরা, তারা এখনো চালিয়ে যাচ্ছে। মব সন্ত্রাসীরা কারা? মব সন্ত্রাস কারা চালাচ্ছে? মব সন্ত্রাসের জনক কারা? বঙ্গবন্ধুর ভবন 32 নম্বর স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু মুরাল, সারা বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের যত স্মৃতিচিহ্ন, জাতীয় জাদুঘর যেখানে মুক্তিযুদ্ধের স্মারকগুলো সংরক্ষিত ছিল, সেটা কারা হামলা করেছে, কারা ভেঙেছে, কারা গড়িয়ে দিয়েছে? এর রক্ষক কে, পৃষ্ঠপোষক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি জামাত এবং সন্ত্রাসী জঙ্গিরা। এবং তারা এখনো মানুষের কাছে 5ই আগস্ট থেকেই না, এখনো চলছে প্রতিদিন। কারাগারের ভিতরে আমাদের নেতাকর্মী, আমাদের এখানে একজন বীর মুক্তিযোদ্ধা রেজ্জাকুল হায়দার চৌধুরী লিখেছেন, আগামীকালকে জামাত বাংলাদেশের বিভিন্ন এলাকার সমাবেশ ডেকেছে। এটা কি কোন সংঘাত সৃষ্টির আলামত মনে করেন? আমি জানি না রাজ্জাকুল হায়দার চৌধুরী সাহেব কে। 10 ট্রাক অস্ত্র মামলা যে বাংলাদেশে ধরা পড়েছিল, সেই মামলার না 21 আগস্টে গ্রেনেড হামলার আসামি নামে একজন লোককে আমি চিনি না। ইনি একজন মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী আমাদের অনুষ্ঠানে আসেন। উনি যে তথ্যটা লিখেছেন, কালকে বাংলাদেশে বিভিন্ন এলাকায় জামাত সমাবেশ ডেকেছে। এই পরিস্থিতিতে এই ধরনের কর্মসূচি উস্কানি কিনা? এটা তারা উস্কানি মানে কি? একটি শান্তিপূর্ণ কর্মসূচি যখন পালিত হয়, রাজনৈতিক কর্মসূচি, একটি বাংলাদেশের একটি বড় সর্ববৃহত্তম রাজনৈতিক দল যে কর্মসূচির ভিতরে পাল্টা কর্মসূচি দেওয়া মানেটা কি? কর্মসূচি দেওয়া মানে হলো সন্ত্রাসের পথে সন্ত্রাসী জাতের রাজনীতির মূল নীতি। যারা সন্ত্রাসকে লালন করে, পালন করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাদের সৃষ্টি, তারা কর্মসূচি দিয়ে আবারও নতুন করে জিজ্ঞাসার বাস্তবায়নের জন্য, আমাদের নেতাকর্মীদেরকে ভয় দেখানোর জন্য, হত্যা করার জন্য, অথবা রক কাটা, পায়ের রক কাটা, হাতের রক কাটা, যে তাদের পুরনো যে নেশা, সেই নেশায় তারা মত্ত হচ্ছে বলে ধরে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে অথবা মেরে হত্যা করে কিন্তু জনগণের অভিমতকে, জনমনের আকাঙ্ক্ষাকে কিন্তু হত্যা করা যায় না। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কোনোদিন কেউ কিছু করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের সৃষ্টি তো বাংলাদেশ আওয়ামী লীগের নামক এই রাজনৈতিক দলটির নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আমরা মনে করি আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এবং শান্তি, সম্প্রীতি, অগ্রগতির জন্য, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে বিশাল পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন এবং অবকাঠামোগত পরিবর্তন এবং আর্থসামাজিক থেকে আরম্ভ শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্রের যে সম্ভাবনা, মানুষের যে সম্ভাবনার যে দ্বার উন্মোচিত হয়েছিল, বাংলাদেশের মানুষের যেমন খাদ্যের নিশ্চয়তা তৈরি হয়েছিল এবং খাদ্য নিশ্চয়তার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়ে, খাদ্য পুষ্টির মান নিরাপত্তা নিয়ে যখন বাংলাদেশ কাজ করছিল, সেই অবস্থাতে দখলদাররা, এই সন্ত্রাসীরা রাষ্ট্র ক্ষমতা দখল করে আজকে মানুষের ক্ষুধা, আজকে কষ্ট পাচ্ছে, আজকে দুর্ভিক্ষ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, আজকে দেশকে ভেঙে চুরে সর্বনাশ হয়ে গিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে কোনো ইনস্টিটিউশন, পুলিশ বাহিনী
কে শেষ করে ফেলছে, আনসার বাহিনী, পুলিশ বাহিনী সদস্যদেরকে হত্যা করা, তাদের থানা লুট, অস্ত্র লুট, ফাঁড়ি লুট, জেলখানা লুট এবং সন্ত্রাসীদের মুক্ত করা, জেলখানার অস্ত্র লুট, গোলা বারুদ লুট। আপনার উদ্দেশ্যে লিখেছেন, ওনার নাম আব্দুল্লাহ হক। দেশপ্রেমিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কোনো আহ্বান জানাবেন? আমরা দেশপ্রেমিক পুলিশ বাহিনীর সদস্যদের সহ সকল দেশপ্রেমিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য সহ, সেনাবাহিনী আমাদের গর্বিত প্রতিষ্ঠান, আমাদের জাতীয় প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠান সহ বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। এই দেশ আমাদের সকলের, এই দেশ লুটেরাদের জন্য না, এই দেশ বিদেশি দালালদের না, বিদেশের পদলেহী দালাল যারা, বিদেশিদের দোসর যারা দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে তীব্র জনমত গড়ে তুলি এবং জনগণের সহায়তায় একটি নিয়মতান্ত্রিক পরিস্থিতির ভিতর দিয়ে আমরা এই অবৈধ দখলদার ইউনূস সরকারের হাত থেকে আমরা বাঁচতে চাই। সেই বাঁচার লড়াইয়ে আমি সকলের অনুসমর্থন চাই, সহযোগিতা চাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়েই আমরা ঘুরে দাঁড়াবো। আমরা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশে সকলের মর্যাদা, সকল ধর্মের, সকল মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, বেঁচে থাকার সম্ভাবনাকে আমরা সৃষ্টির লক্ষ্যে আসুন আমরা সবাই মিলে কাজ করি। এটাই আমার আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে প্রতিটা কর্মসূচি শেষে আপনারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অভিনন্দন জানাতেন সফল করার জন্য। আজকে বিশেষ একটা পরিস্থিতি, আপনার প্রেস রিলিজ পাঠানোর অবস্থা নিউজ পেপারে নাই। এই সুযোগে আপনার আজকের কর্মসূচি যারা সফল করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে কিছু বলবেন? আজকে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের পতনের লক্ষ্যে, অবৈধ আদালতের বিপক্ষে জনমত তৈরির লক্ষ্যে যে মিছিল করে, প্রতিবাদ করে, মশাল মিছিল, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল প্রকাশ করার মধ্য দিয়ে জনগণের যে ব্যাপক অংশগ্রহণ, সেই অংশগ্রহণকারী প্রতিটি মানুষের প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা, সম্মান।